আসসালামু আলাইকুম। লেখাপড়া অনলাইনে ইউটিউব চ্যানেল থেকে আমি দীপা জামান বলছি। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাস শুরু করছি। আজ আমি তোমাদের পড়াবো ষষ্ঠ শ্রেণীর কৃষি শিক্ষা বিষয়টি। তোমরা সবাই বরাবরের মতো ষষ্ঠ শ্রেণীর যে কৃষি শিক্ষা বইটি আছে, পাশাপাশি খাতা এবং কলম এগুলো নিয়ে বসো। ওকে, আমরা তৃতীয় অধ্যায় পড়ছি, তাই না? তৃতীয় অধ্যায়ের টপিক নেমটাই হচ্ছে কি বলো, কৃষি উপকরণ, তাই না? আমরা কৃষি উপকরণ সম্পর্কে জানছি। গত ক্লাসে আমরা পাঠ 9 এবং পাঠ 10 পড়েছিলাম গত ক্লাসে, ঠিক আছে? তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে পাঠ 11 ও পাঠ 12। আজকে আমরা পাঠ 11 এবং পাঠ 12 পড়বো, ঠিক আছে? আর গত ক্লাসের লেকচার নিয়ে যদি কারো কোনো প্রবলেম থেকে থাকে তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই আমাকে জানাবে কমেন্ট বক্সে কমেন্ট করে, ঠিক আছে? আমি কিন্তু এভরিডে ওয়েট করি যে হ্যাঁ আমরা স্টুডেন্টরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, ওরা আমার সাথে কথা বলবে। তো যাই হোক, পাঠ 11টা হচ্ছে সারের প্রকারভেদ, ঠিক আছে? তো চলো আমরা গিয়ে দেখি যে সারের প্রকারভেদগুলো আসলে কি কি। চলো, আমরা যেমন খাবার খাই তেমনি উদ্ভিদও মাটি থেকে কি করে, খাদ্য গ্রহণ করে। এটা তো খুবই স্বাভাবিক, আমাদের খাবার দরকার আছে, উদ্ভিদের দরকার আছে না? উদ্ভিদও মাটি থেকে কি করে, খাদ্য গ্রহণ করে। উদ্ভিদের জীবন চক্র সম্পন্ন করার জন্য 17টি অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদানের প্রয়োজন হয়। কি প্রয়োজন হয়? 17টি অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদানের প্রয়োজন হয়। তবে সবগুলো পুষ্টি উপাদানই উদ্ভিদের জন্য কি সমান পরিমাণে প্রয়োজন হয় না। এর মধ্যে কিছু পুষ্টি উপাদান উদ্ভিদের জন্য বেশি পরিমাণে লাগে, যেমন নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম ইত্যাদি। এই উপাদানগুলোকে আমরা জমিতে সার হিসেবে প্রয়োগ করি, যেমন ইউরিয়া সার, টিএসপি সার ও এমওপি ইত্যাদি। তাহলে কি জানলাম? যে আমরা যেমন খাবার খাই ঠিক তেমনি উদ্ভিদও কি করে, মাটি থেকে খাদ্য গ্রহণ করে। উদ্ভিদের জীবনচক্র সম্পন্ন করার জন্য 17টি, কতটি বলো? 17টি অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদানের প্রয়োজন হয়। তবে সবগুলো পুষ্টি উপাদানই উদ্ভিদের জন্য সমান পরিমাণে প্রয়োজন হয় না। এর মধ্যে কিছু পুষ্টি উপাদান উদ্ভিদের জন্য বেশি পরিমাণে লাগে, যেমন ধরো নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম ইত্যাদি। ওকে, এই উপাদানগুলোকে আমরা জমিতে সার হিসেবে প্রয়োগ করি, যেমন ইউরিয়া, টিএসপি, এমওপি ইত্যাদি। প্রত্যেকটা সারের নাম কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? আর আমি জানি তোমরা খুবই লক্ষ্মী ছেলে মেয়ে, তোমাদের মনে রাখতে কোনো প্রবলেম নাই, তোমরা খুব মনোযোগের সাথে আমার ক্লাসগুলো করো, বলো তাই না? আমি জানি তো। আচ্ছা শোনো, উৎস অনুযায়ী সারকে দুই ভাগে ভাগ করা যায়। উৎস অনুযায়ী সারকে কয় ভাগে ভাগ করা যায় বলো? দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে জৈব সার, আর একটি কী সার বলো? রাসায়নিক সার। আমি আবারও বলছি, উৎস অনুযায়ী সারকে দুই ভাগে ভাগ করা যায়। এক নাম্বার হচ্ছে জৈব সার, দ্বিতীয়টি হচ্ছে রাসায়নিক সার। এখন মাথায় প্রশ্ন আসতে পারে, তাহলে জৈব সার কি বা রাসায়নিক সার কি, তাই না? এই ধরনের প্রশ্ন আসতেছে না? তো এখন আমরা জানবো জৈব সারটা আসলে কি। দেখো, যেসব সার জীবের দেহ থেকে প্রাপ্ত, অর্থাৎ উদ্ভিদ বা প্রাণীর ধ্বংসাবশেষ থেকে প্রস্তুত করা যায় তাদেরকে জৈব সার বলে। কি বলেছে? যে যেসব সার জীবের দেহ থেকে পাওয়া যায়, প্রাপ্ত অর্থাৎ উদ্ভিদ বা প্রাণীর ধ্বংসাবশেষ থেকে প্রস্তুত করা যায় তাদেরকে কি বলা হয়? জৈব সার বলে। যেমন গোবর সার, মানে গরু যে হাকুমটা দেয়, বাথরুমটা করে, এটাকে কি বলা হয়? গোবর বলে না? এই গোবর একটা ভালো জৈব সার, গোবর সার। তারপর কি কম্পোস্ট সার, সবুজ সার, খৈল ইত্যাদি। গাছের প্রয়োজনীয় প্রায় সব খাদ্য উপাদানই কি জৈব সারে থাকে। মানে একটা গাছের প্রয়োজনীয় যত রকমের খাদ্য উপাদান দরকার, সব খাদ্য উপাদানই কোথায় থাকে বলো? জৈব সারে। তাহলে আমরা কি জানলাম? যেসব সার জীবের দেহ থেকে প্রাপ্ত, অর্থাৎ উদ্ভিদ বা প্রাণীর ধ্বংসাবশেষ থেকে প্রস্তুত করা যায় তাদেরকে কি বলা হয়? জৈব সার বলে। যেমন গোবর সার, কম্পোস্ট সার, সবুজ সার, খৈল ইত্যাদি। গাছের প্রয়োজনীয় প্রায় সব খাদ্য উপাদানই জৈব সারে থাকে। ওকে, জমিতে জৈব সার প্রয়োগের সুবিধা, মানে তুমি জমিতে যে জৈব সারটা প্রয়োগ করবে এর কি কি সুবিধা আছে দেখো। জৈব সারে ফসলের জন্য প্রয়োজনীয় সকল পুষ্টি উপাদানই থাকে। জৈব সারে ফসলের জন্য প্রয়োজনীয় যত রকম পুষ্টি উপাদান দরকার সব পুষ্টি উপাদানই থাকে। 2 নম্বর হচ্ছে মাটির উর্বরতা বৃদ্ধি করে। জৈব সার কি করে? মাটির উর্বরতা বৃদ্ধি করে। 3 নম্বর হচ্ছে মাটির অণুজীবের কার্যাবলী বাড়ায়। কি করে? মাটির অণুজীবের কার্যাবলী বাড়ায়। 4 নম্বর হচ্ছে মাটির সংযুতির উন্নতি ঘটায়। মাটির সংযুতির উন্নতি ঘটায়। 5 নম্বর মাটির পানি ধারণ ক্ষমতা কি করে বলো? বৃদ্ধি করে। মাটির পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করে। 6 নম্বর হচ্ছে মাটিতে বায়ু চলাচল বৃদ্ধি করে। কি করে? মাটিতে বায়ু চলাচল বৃদ্ধি করে। তাহলে আমরা কি কি জানলাম? যে জমিতে জৈব সার প্রয়োগের কিছু সুবিধা আছে। কি কি? জৈব সারে ফসলের জন্য প্রয়োজনীয় সকল পুষ্টি উপাদানই থাকে। মানে
ফসলের জন্য যা কিছু পুষ্টি উপাদান প্রয়োজন সবগুলো পুষ্টি উপাদানই জৈব সারের মধ্যে থাকে। ওকে, 2 নাম্বার হচ্ছে জৈব সার কী করে, মাটির উর্বরতা বৃদ্ধি করে। দ্যাট মিনস মাটিকে অনেক ভালোভাবে উর্বর করে, যে কারণে হয় কি ওই মাটিতে ফসলও খুব ভালো উৎপাদিত হয়। 3 নাম্বার হচ্ছে মাটির অণুজীবের কার্যাবলী বাড়ায়। মাটিতে যে অণুজীবগুলো থাকে ওদের কার্যাবলী বাড়ায় কে বলো, জৈব সার। 4 নাম্বার হচ্ছে মাটির সংযুতির উন্নতি ঘটায়। 5 নাম্বার হচ্ছে মাটির পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করে। দ্যাট মিনস মাটিটা যেন খুব ভালোভাবে পানি ধারণ করে রাখতে পারে, এই ক্ষমতাটা বৃদ্ধি করে কে বলো, জৈব সার। 6 নাম্বার হচ্ছে মাটিতে বায়ু চলাচল বৃদ্ধি করে। জৈব সার কী করে, মাটির মধ্যে বায়ু চলাচল বৃদ্ধি করে। তাহলে কি কি জানলাম আমরা, যে জৈব সারে ফসলের জন্য প্রয়োজনীয় সকল পুষ্টি উপাদানই থাকে। 2 নাম্বার হচ্ছে মাটির উর্বরতা বৃদ্ধি করে জৈব সার। 3 নাম্বার হচ্ছে মাটির অণুজীবের কার্যাবলী বাড়ায়। 4 নাম্বার মাটির সংযুতির উন্নতি ঘটায়। 5 নাম্বার মাটির পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করে। 6 নাম্বার হচ্ছে মাটিতে বায়ু চলাচল বৃদ্ধি করে। ওকে, তো আমরা এটা কোন কার সম্পর্কে জানলাম, আমরা জানলাম জৈব সার সম্পর্কে। এখন আমরা জানবো রাসায়নিক সার সম্পর্কে। ঠিক আছে, দেখো কলকারখানায় যে সকল সার তৈরি করা হয় তাদেরকে রাসায়নিক সার বলা হয়। তার মানে কি বলো, জৈব সার হচ্ছে আমরা জীবের দেহ থেকে পাচ্ছি যেটা, সেটা হচ্ছে জৈব সার, তাই না? যে কোনো উদ্ভিদ বা প্রাণী ধ্বংসাবশেষ বা জীবের দেহ থেকে যে সারটা পাওয়া যাচ্ছে, যে সারটা প্রস্তুত করা হচ্ছে, সেটা হচ্ছে জৈব সার। আর রাসায়নিক সারটা হচ্ছে কলকারখানায় যে সকল সার, মানে ওটা হচ্ছে আর্টিফিশিয়ালি যেটা আর কি তৈরি করা হয়। জৈব সারটা হচ্ছে ন্যাচারাল, আর রাসায়নিক সারটা হচ্ছে কি ওটা মেক করা হয়, রেডি করা হয়, তাই না? ওইটাকে কি বলা হয় বলো, রাসায়নিক সার। ঠিক আছে, তো কি বলেছে যে কলকারখানায় যে সকল সার তৈরি করা হয় তাদেরকে কি বলা হয়, রাসায়নিক সার। ঠিক আছে, আচ্ছা, যেমন ইউরিয়া, ডিএপি, জিপসাম, দস্তা সার। কয়েকটি সারের নাম ও এদের সরবরাহকৃত পুষ্টি উপাদানের নাম এখন আমরা জানবো। দেখো ইউরিয়ার পুষ্টি উপাদানটা কি, নাইট্রোজেন। ইউরিয়ার পুষ্টি উপাদানের নাম কি বলো, নাইট্রোজেন। টিএসপির পুষ্টি উপাদানের নাম কি হবে বলো তো, ফসফরাস। আর একটা কি, ক্যালসিয়াম। টিএসপির পুষ্টি উপাদানের নাম হচ্ছে ফসফরাস ও ক্যালসিয়াম। এমওপির পুষ্টি উপাদানের নাম হচ্ছে পটাশিয়াম। ডিএপির পুষ্টি উপাদানের নাম কি বলো, নাইট্রোজেন ও ফসফরাস। জিপসামও একটা রাসায়নিক সার, এর পুষ্টি উপাদান হচ্ছে সালফার ও ক্যালসিয়াম। দস্তা সারের পুষ্টি উপাদান কি, জিঙ্ক, সালফার। দ্যাট মিনস ইউরিয়ার মধ্যে কি থাকে বলো, ইউরিয়া সারের মধ্যে নাইট্রোজেন থাকে। আর টিএসপি সারে কি থাকে, ফসফরাস ও ক্যালসিয়াম থাকে। এমওপিতে কি থাকে, এমওপিতে পটাশিয়াম থাকে। ডিএপিতে কি থাকে বলো, নাইট্রোজেন ও ফসফরাস থাকে। জিপসামে কি থাকে বলো, জিপসামে সালফার ও ক্যালসিয়াম থাকে। দস্তা সারে কি থাকে, জিঙ্ক ও সালফার থাকে। দস্তা সারে কি থাকে, জিঙ্ক ও সালফার থাকে। ঠিক আছে, রাসায়নিক সার প্রয়োগের সুবিধা, উদ্ভিদের প্রয়োজন অনুযায়ী মাটিতে সঠিক পরিমাণে পুষ্টি উপাদান যোগ করা হয়। উদ্ভিদের প্রয়োজন অনুযায়ী মাটিতে কি করা হয়, সঠিক পরিমাণে পুষ্টি উপাদান যোগ করা হয়। 2 নাম্বার হচ্ছে উদ্ভিদের পুষ্টি ঘাটতি দ্রুত মেটানোর জন্য রাসায়নিক সার খুবই কার্যকরী। মানে উদ্ভিদের যে পুষ্টি ঘাটতি আছে সেটা খুব দ্রুত মেটানোর জন্য রাসায়নিক সার খুব বেশি কার্যকরী। 3 নাম্বার হচ্ছে ফসলের উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা কে পালন করে বলো, রাসায়নিক সার। তাহলে আমরা কি জানলাম, রাসায়নিক সার প্রয়োগের কিছু সুবিধা জানলাম। কি কি, 1 নাম্বার হচ্ছে উদ্ভিদের প্রয়োজন অনুযায়ী মাটিতে সঠিক পরিমাণে পুষ্টি উপাদান যোগ করে। 2 নাম্বার হচ্ছে উদ্ভিদের পুষ্টি ঘাটতি দ্রুত মেটানোর জন্য রাসায়নিক সার খুবই কার্যকরী। 3 নাম্বার হচ্ছে ফসলের উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কে রাখে বলো, রাসায়নিক সার। ওকে, আর রাসায়নিক সার প্রয়োগের অসুবিধাটা দেখো, সুষম পরিমাণে ব্যবহার না করলে মাটি ও ফসলে কি হয় বলো, ক্ষতি হয়। 2 নাম্বার হচ্ছে রাসায়নিক সার ব্যবহারের ফলে উৎপাদন খরচ কি হয় বলো, বেড়ে যায়। 3 নাম্বার হচ্ছে অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহারের ফলে পরিবেশ দূষণ ঘটে। তাহলে কি কি অসুবিধা হয়, 1 নাম্বার হচ্ছে সুষম পরিমাণে ব্যবহার না করলে মাটি ও ফসলের ক্ষতি হয়। 2 নাম্বার হচ্ছে রাসায়নিক সার ব্যবহারের ফলে উৎপাদন খরচ কি হয় বলো, বেড়ে যায়। 3 নম্বর অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহারের ফলে পরিবেশ দূষণ ঘটে। ওকে, এখন আমরা পার্ট 12 সম্পর্কে জানবো। পার্ট 12তে যেটি আছে টপিক নেমটা হচ্ছে কৃষি কাজে সারের ব্যবহার। আমরা তো সারের প্রকারভেদ জানলাম, এখন আমরা জানবো যে কৃষি কাজে সারের কি কি ব্যবহার। বাংলাদেশ একটি জনবহুল দেশ, আমরা জানি যে বাংলাদেশে অধিক জনসংখ্যা বসবাস করে। প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে কিন্তু চাষযোগ্য জমির পরিমাণ কমে যাচ্ছে। এটা কিন্তু সত্যি যে ডে বাই ডে আমাদের জনসংখ্যা অনেক বেড়ে চলছে, কিন্তু জমি কি বাড়ছে, জমি কিন্তু আসলে কমে যাচ্ছে। তাই অল্প জমি থেকে বেশি পরিমাণে ফসল উৎপাদনের জন্য সার ব্যবহার একান্ত অপরিহার্য। তাই বাংলাদেশে সারের চাহিদা কি দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
আমাদের দেশে প্রধানত জৈব ও অজৈব এই দুই ধরনের সার ব্যবহার হচ্ছে। কয় ধরনের বলো? দুই ধরনের সার আমাদের দেশে ব্যবহার হচ্ছে। একটা হচ্ছে জৈব সার, আরেকটি কী সার বলো? অজৈব সার। তবে কোন সার কী পরিমাণে প্রয়োগ করতে হবে সেক্ষেত্রে কিছু বিষয় বিবেচনা প্রয়োজন, যেমন মাটির উর্বরতার অবস্থা, 2 নাম্বার হচ্ছে উৎপাদিত ফসলের ধরন ও জাত, 3 নাম্বার সার প্রয়োগের সময় ও পদ্ধতি, 4 নাম্বার সার অপচয়ের মাত্রা, 5 নাম্বার হচ্ছে মাটির আর্দ্রতার অবস্থা। আমি আবারও বলছি, 1 নাম্বার কি বলো? মাটির উর্বরতার অবস্থা, 2 নাম্বার উৎপাদিত ফসলের ধরন ও জাত, 3 নাম্বার সার প্রয়োগের সময় ও পদ্ধতি, 4 নাম্বার সার অপচয়ের মাত্রা, 5 নাম্বার কি মাটির আর্দ্রতার অবস্থা। তাহলে কি জানলাম যে কোন সার আসলে কি পরিমাণে প্রয়োগ করতে হবে এই বিষয়ে কিছু বিবেচনা রাখতে হবে আমাদের, তাই না? কি কি যে মাটি কি পরিমাণ উর্বর আছে সেই অবস্থাটা আমাদের জানা লাগবে। 2 নাম্বার হচ্ছে যে তুমি যে ফসলটা উৎপাদন করবে জমিতে, ওই উৎপাদিত ফসলটা কোন ধরনের বা কোন জাতের সেটা তোমার জানা লাগবে। 3 নাম্বার হচ্ছে সার প্রয়োগের সময় ও পদ্ধতি, মানে সারটা তুমি আসলে কোন সময়ে দিবা বা কোন পদ্ধতি অবলম্বন করে দিবা, কোন সিস্টেমে দিবা সেটা তো তোমার জানা লাগবে। না জেনে যদি তুমি করো তাহলে কি তোমার ফসল ভালো হবে? ফসল মরেও যেতে পারে। 4 নাম্বার হচ্ছে সার অপচয়ের মাত্রা, মানে সারটা যাতে সাশ্রয়ীভাবে ব্যবহার করা যায়, অপচয় যাতে না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। 5 নাম্বার কি মাটির আর্দ্রতার অবস্থা, মাটিটা কি পরিমাণ ভেজা, কি পরিমাণ মানে শুকনো আছে এই অবস্থাটাও জানা লাগবে। ঠিক আছে, আজকে কিন্তু আল্লাহর রহমতে আমাদের যে তৃতীয় অধ্যায় আছে, তৃতীয় অধ্যায়টা কমপ্লিট হয়ে গেল। তোমরা কি খেয়াল করেছো? তৃতীয় অধ্যায় টোটাল 12টি পার্ট ছিল, আজকে আমরা পার্ট 11 এবং 12 কমপ্লিট করেছি। পার্ট 11 ছিল সারের প্রকারভেদ, সেটা জেনেছি যে উৎস অনুযায়ী সার 2 প্রকার, একটা হচ্ছে জৈব সার, আরেকটা কি বলো? রাসায়নিক সার। আর পার্ট 12তে আমরা কি জেনেছি যে কৃষিকাজে সারের ব্যবহার, সেটাও আমরা জানলাম। তাহলে আমাদের অলরেডি আজকে তৃতীয় অধ্যায় কমপ্লিট হয়ে গেল। তোমরা যেটা করবে বাসায় এই অধ্যায়টা খুবই ভালোভাবে প্র্যাকটিস করবে। অবশ্যই মুখস্থ করার পরে যেটা করবে যে তোমরা খাতায় না দেখে লিখবে, আর মুখস্থ আগেই করবে না, যেটা করবে আগে প্রথমে পুরো চ্যাপ্টারটা গল্পের মতো করে, প্রত্যেকটা ওয়ার্ড গল্পের মতো করে, মানুষ গল্পের বই পড়ে না, ঠিক ওইভাবে গল্পের বইয়ের মতো করে করে পড়বে। ঠিক আছে, পড়ার পর দেন প্রশ্নগুলো খুঁজে খুঁজে বের করবে। কারণ আমার যেটা মনে হয়, আমি যেভাবে তোমাদেরকে ক্লাস নিচ্ছি, তোমরা যদি এই ক্লাসটা ফলো করো, পাশাপাশি বইটা ভালো করে পড়ো, তাহলে তোমাদের আর কোনো গাইড কেনার প্রয়োজন হবে না, কোনো গাইড পড়ার প্রয়োজন হবে না। গাইডে তো আসলে কমন থিং, তাই না? একটা কোশ্চেনের একই উত্তর সবাই পড়ছে। সো তুমি যদি মনে করো যে হ্যাঁ আমি একটু বেটার রেজাল্ট করব, তাহলে তোমার গাইড পড়ার দরকার নেই। তুমি তোমার মতো করে উত্তরটা গুছিয়ে নোট করে লিখে দেন তুমি সেটা পড়ে তুমি পরীক্ষার খাতায় লিখো, দেখবা তুমি অন্য 10 জনের থেকে তুমি ভালো রেজাল্ট করছো, তুমি সব থেকে ভালো রেজাল্ট করবা। ঠিক আছে, তো আমি বলবো যে নিজস্বতার কোনো বিকল্প নাই। প্রত্যেকটা কাজেই যদি নিজস্বতা থাকে, নিজের মনের মতো করে সুন্দরভাবে প্রত্যেকটা রুলস মেনটেন করে একটা জিনিস উপস্থাপন করা যায়, তাহলে তুমিই হবে গেইনার। ঠিক আছে, সো আজকের মতো পড়া এ পর্যন্তই। তোমরা আমার এই পড়াটা বাসায় খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। যদি কেউ কোনো প্রবলেম ফেস করো ডেফিনেটলি আমাকে তোমরা নক করবে, ওকে? আর আমাদের লেখাপড়া অনলাইনে যে ইউটিউব চ্যানেলটি আছে, এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে, বেল বাটন ক্লিক করবে, লাইক এবং শেয়ার করবে। তোমাদের যত পরিচিত রিলেটিভস আছে, ফ্রেন্ড সার্কেল আছে, সবাইকে বেশি বেশি করে ইনভাইটেশন পাঠাবে, যাতে তারাও তোমাদের মতো করে কি করতে পারে, আমাদের ক্লাসগুলো দেখতে পারে, আমাদের ক্লাসে অ্যাটেন্ড করতে পারে। আমাদের ক্লাসরুমে আরও 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 অনেক স্টুডেন্ট হয়ে যায়। আমরা তখন কি করবো, একদম অনেক স্টুডেন্টের সাথে আমরা খুব আনন্দের সাথে, এনজয়মেন্টের সাথে ক্লাস করব, তাই না? সো তোমাদের সাথে ইনশাল্লাহ আমার আগামী ক্লাসে দেখা হচ্ছে। সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থেকো। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।